আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। অনেকেই বলেন অডিও বাড়াতে, কিন্তু আমি যখন কথা বলি আমার সাউন্ড কার্ডে দেখাচ্ছে লাল হয়ে যাচ্ছে। তার মানে আমার সাউন্ড বেশি হলে লাল রেখাটি দেখা যায়। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে প্রথম খবরটি হলো রাশিয়া ইরানকে দিচ্ছে SU-35 প্রায় ৪৮ টা। ২০ টা তৈরি হয়ে গেছে আর ২৮ টা তৈরি হচ্ছে। তার মানে যুদ্ধ কৌশলে ইরান এবার দখলদার দেশটিকে খেলা দেখাতে যাচ্ছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্প এবং নেতানিয়াহু আসছে নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে পারেন এমন তথ্য আসছে সেই দেশগুলোর গণমাধ্যমে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, পিতার জানাজা শেষে এবার জাতির উদ্দেশ্যে প্রকাশ্যে কথা বললেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। ঘোষণা দিলেন কঠিন প্রতিশোধ নেবার। তার মানে যুদ্ধ থামছে না, যুদ্ধে এবার বড় ফ্রেমে লাগতে যাচ্ছে। পুরো মিডল ইস্ট এবার ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তান এবং সৌদি আরব সব পক্ষকে শান্ত থাকার আহ্বান করেছে। পাশাপাশি লেবাননের শিশু বা সাধারণ মানুষ হত্যায় ফেঁসে যেতে যাচ্ছে এবার নেতানিয়াহু। চলুন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি। মানবাধিকার গোষ্ঠীর যে তদন্তগুলো হয়েছে, লেবাননে দখলদার দেশটি যে পরিমাণ অ্যাটাক করেছে, এতে করে অনেক পরিবার, নিরীহ পরিবার মারা গেছে। এর মধ্যে ৩ টি হামলা খতিয়ে দেখার চেষ্টা করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে দক্ষিণ লেবাননে ৩ টি ইসরায়েলি বিমান হামলায় ১২ শিশুসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করতে শুরু করেছে এই মানবাধিকার সংগঠনটি। মানবাধিকার সংস্থাটির তারা জানিয়েছে যে ৬, ১২ ও ১৩ মার্চ টায়ার জেলায় আল থাকানা মহল্লা, সাইদা জেলার ইরকায় এবং নাবাতিয়ে জেলায় আল রাহবাত মহল্লায় বেসামরিক নাগরিকদের বাড়িঘরে হামলা চালায় ইসরায়েল। নিহতদের মধ্যে ৫ থেকে ১৬ বছর বয়সী ১২ জন শিশু ছিল। একজন গর্ভবতী নারী ছিল এবং আরো কজন, প্রায় আরো ৬ থেকে ৭ জন নারী ছিল এবং বেশ কজন পুরুষ ছিলেন, যাদের মধ্যে অন্তত আরো ১৮ জন আহত হয়েছেন। সংস্থাটি বলছে তাদের কাছে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে ইসরায়েলি বাহিনী বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে। বেসামরিক ব্যক্তি বা বেসামরিক স্থাপনার উপর হামলা চালিয়ে অথবা বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য সম্ভাব্য সকল সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল বা ইচ্ছাকৃত তারা লেবাননের বেসামরিক বা নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে। যদি এটি প্রমাণিত হয়ে যায় তাহলে আবারও নেতানিয়াহুর ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এটি মানবাধিকার লঙ্ঘন এবং এক প্রকার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। দর্শক, অন্যদিকে আজকে পাকিস্তান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলাপ হয়েছে টেলিফোনে। একদিকে ছিলেন পাকিস্তানের ইসাকদার, অন্যদিকে ছিলেন সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান। তারা আমেরিকা এবং ইরানকে সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত কারো স্বার্থ রক্ষা করবে না, বরং এই অঞ্চলটিকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি অনুসারে ২ নেতার এই ফোনালাপের পর কিছু তথ্য গণমাধ্যমে এসছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও সংঘাত বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটো। বিবৃতিতে বলেছেন তারা একমত হয়েছেন যে নতুন করে সংঘাত কারোর স্বার্থে রক্ষা করে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রচেষ্টাকে ব্যাহত করবে। প্রিন্স ফয়সাল উত্তেজনা প্রশমন এবং সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব দিয়েছেন এবং অন্যদিকে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে আহ্বান করেছেন। অর্থাৎ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই আলাপচারিতাটি হচ্ছে কখন, যখন ইরান এবং আমেরিকার মধ্যে আবারও অ্যাটাক শুরু হয়েছে। আবার আজকে আমেরিকার দাবি অনুযায়ী তারা
অ্যাটাক বন্ধ রেখেছে, কিন্তু এরই মধ্যে মুস্তফা খামেনি প্রকাশ্যে আবারও প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন আসেন আমরা শুনি। আহ, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জানাজা শেষ হয়েছে এবং সেই জানাজা শেষে একটি বক্তব্য দেন তার ছেলে মুস্তফা খামেনি। তিনি ইরাক এবং ইরানের জনগণকে এবং পৃথিবীব্যাপী যেসব দেশের ডেলিগেটরা ইরানে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রশংসা করেন। পরে তিনি বলেন, আমরা ওই দেশ দুটোকে, বুঝতে পারছেন তো কোন দুটো দেশ, তারা তাদের সন্ত্রাসীদের অবশ্যই কঠিন প্রতিশোধ নিতে যাচ্ছে। আল জাজিরা বলছে কি যে মুস্তফা খামেনি তার শেষ বক্তব্যে তার পরিবার, তার দেশবাসী এবং তার বাবার পবিত্র রক্তের বদলা নেবেন এই ঘোষণাটি দিয়েছে। এই ঘোষণার পর পৃথিবীতে আবার নতুন করে টেনশন বেড়ে গেছে, কারণ তিনি বলছেন যে আমরা এই রক্তের বদলা নেবই, প্রতিশোধ এ জাতির অঙ্গীকার। অর্থাৎ মুস্তফা খামেনি দেখেছেন পুরো জাতি তার বাবার জানাজায় এসছে এবং একটি দাবি করেছে, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। সবাই ইন্তেকাম বা প্রতিশোধের দাবি তুলেছেন। তো দেশটির ভেতরে যেই প্রতিশোধের দাবি উঠেছে সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুস্তফা খামেনি এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা প্রতিশোধ নেবে। এখন এই প্রতিশোধ কি হতে পারে? ট্রাম্প নেতানিয়াহুর উপর বিশেষ কোনো অ্যাটাক, নাকি আবারও মিসাইল অ্যাটাক? মিসাইল অ্যাটাক তো আমরা দেখেছি, কোনটা হবে এটা স্পষ্ট তিনি করেননি। কিন্তু এই ঘোষণাটির পর আবারও আমেরিকা ইসরায়েলে টেনশন বেড়ে গেছে। হতে পারে যে কোনো সময় ইরান ইসরায়েলে বড় কোনো অ্যাটাক করতে পারে, আবার হতে পারে ইরানের উপর ইসরায়েল আক্রমণ করলে ইরান তার পাল্টা জবাবটা, প্রতিশোধের ভাষাটাকে দ্বিগুণ আকারে দেখাতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাকে যদি আক্রমণ করে বা হত্যার চেষ্টা করে তাহলে 1000 ক্ষেপণাস্ত্র তিনি প্রস্তুত রেখেছেন। পাশাপাশি পুরো ইরানকে ধ্বংসের জন্য তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে খবরটি আমি আরো কিছু তথ্য দেওয়ার আগে বলছি, মাস্কাটে ইতিমধ্যে ওমানের যে মাস্কাট, সেখানে আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ওমানি প্রতিপক্ষ একসাথে বসেছেন। সেখানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন এই নেতারা। তার মানে ইরানের ডেলিগেট ওমানে পৌঁছে গেছে এবং সেখান থেকে তারা যুদ্ধ কি করে বন্ধ করা যায় অথবা হরমুজ ইস্যুতে ইরান এবং ওমান কি সিদ্ধান্ত নিতে পারে সেই ব্যাপারে আলোচনা চলছে। আসেন কয়েকটা তথ্য আগে আপনাদের দেই। এখন ইসরায়েল এবং আমেরিকার উপর প্রতিশোধ আসলে কি নিতে পারে মুস্তফা খামেনি যে ঘোষণাটা দিয়েছেন? বলা হচ্ছে যে খামেনির কাছে তার দেশের জনগণের দাবিটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ ইরানের জনগণ জানাজার সময় প্রত্যেকে বলেছিল তারা প্রতিশোধ চায়। এখন খামেনি অবশেষে আজ তার বাবার জন্য তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেখানে প্রতিশোধ শব্দটা ব্যবহার করেছেন। আল জাজিরা সহ বড় বড় গণমাধ্যম সেটাকে জোরে সোরে প্রচার করছে। তার মানে এখন মধ্যপ্রাচ্যে আবার বড় যুদ্ধের দিকে যাচ্ছে, এটা কনফার্ম। একদিকে ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তা হারিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে পারেন, সম্ভাবনা বেশি। অন্যদিকে ইসরায়েলের সকল জনমত নেতানিয়াহুর বিরুদ্ধে চলে গেছে, কারণ নেতানিয়াহুর বিপক্ষে যারা রয়েছেন তারা এখন একজোট হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে নেমেছেন। তার মানে আসছে নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় কনফার্ম। অক্টোবরে যে নির্বাচনটি হবে সেখানে মিস্টার নেতানিয়াহু, আমার নেতা কাকুর পরাজয়ের সম্ভাবনা সর্বাধিক, ট্রাম্পেরও পরাজয়ের সম্ভাবনা সর্বাধিক। প্রশ্ন হলো নেতানিয়াহু বাঁচবেন কি করে? তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতি মামলা রয়েছে। নেতানিয়াহুর সাথে আমাদের প্রিয় দেশ ভারতের নরেন্দ্র মোদীর একটা মিল আছে। তিনি প্রতিটি নির্বাচনের আগে একটা ঘটনা ঘটান, অর্থাৎ দেখবেন নরেন্দ্র মোদী নির্বাচনের আগে পাকিস্তানের সাথে উত্তেজনা তৈরি করেন। পেহেলগাঁও, পুলওয়ামা, শ্রীনগর, জম্মু কাশ্মীর এইরকম কিছু ঘটনা ঘটাবেন এবং এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাবে পাকিস্তানের বেশ কিছু ভারতের কিছু সেনা মারা গেছে, ভারতের অনেক সিভিলিয়ান মারা গেছে, বোমা হামলা হবে। তারপর একটা নতুন মুভি তৈরি করবে ভারত। সেই মুভিটা কি? ভারত পাকিস্তানে একটা স্ট্রাইক চালাবে, সার্জিক্যাল স্ট্রাইক। এটা নিয়ে 3-4 মাস মাতামাতি করতে করতে ভোট হয়ে যাবে।
মানুষ পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে মারবে, শুধু ছিল মারবে, নরেন্দ্র মোদী জিতে যাবে। ঠিক একইভাবে আমার নেতা কাকু, তিনি এ পর্যন্ত ফিলিস্তিনের সাথে যুদ্ধ ছড়িয়ে এখন পর্যন্ত আজকে কত বছর টেনে যাচ্ছেন। কেন টেনে যাচ্ছেন? কারণ তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। একদিকে তিনি প্রধানমন্ত্রী, কিন্তু তার বিরুদ্ধে মামলা চলছে এবং তাকে কোর্টে যেতে হচ্ছে নিয়মিত। এই যুদ্ধ করে তিনি আর কোর্টে যাচ্ছেন না। বলেন যুদ্ধকালীন সময় তার সিকিউরিটি প্রবলেম, তিনি কোর্টে যেতে পারবেন না। আগামীতেও সেম কাজটি তিনি করবেন। অক্টোবরের নির্বাচনে তিনি মুখোমুখি হবেন না, নতুন নাটক করবেন, সেটা সময়ের আলোকে বোঝা যাবে। তবে ট্রাম্প তার উপর ক্ষেপে আছেন বলা হচ্ছে। তো আমেরিকার নজর তার উপর থেকে উঠে গেলে কিছু ঘটতে পারে। তাহলে প্রশ্ন হলো, যদি ইরান প্রতিশোধ নিতে চায় কিভাবে নেবে? মুস্তাফা খামেনি যে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন, কিভাবে নেবেন? ইতিমধ্যে ইরান তার শক্তিশালী মিসাইলগুলোকে লঞ্চিং প্যাডে বসানোর কাজ শুরু করেছে, এমন তথ্য আসছে। কারণ আমেরিকা এই যে আলোচনা করছে বাজার শেষে, অর্থাৎ বৃহস্পতিবার রাত বা শুক্রবার জুমাবার রাতে আবারও ইরান একটা অ্যাটাক করবে, যে কোনো ছুতোয়। এটা একটা বাণিজ্যিক যুদ্ধ। ট্রাম্প এই বাণিজ্যিক যুদ্ধের মাধ্যমে তিনি শেয়ার বাজার কন্ট্রোল করেন বা হাতিয়ে নেন বিশাল অঙ্কের টাকা, বা তার বন্ধুদের হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেন। আবার থেমে যাবেন, আবার যুদ্ধ চলবে, আবার থেমে যাবেন। এই ভেঙে ভেঙে এই কাজগুলো চলবে। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে আমেরিকা যে শর্তগুলো নিজেরাই করেছে আমাদের সাথে, সেই শর্তগুলো নিজেরাই ভায়োলেট করেছে। তারা আমাদেরকে হরমুজ ইস্যুতে প্রত্যেকটা বিষয়ে সম্মতি দিয়ে সিগনেচার করেছে, স্বাক্ষর করেছে। এখন তারা সেগুলি নিজেরাই মানে কি বলবো, অমান্য করছে, লঙ্ঘন করছে। আমেরিকা শান্তি চুক্তির ব্যাপারে তাদের সদিচ্ছা নাই। তারা ইরানের সাথে সময় ক্ষেপণ করছে। মূলত আমেরিকা একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা মধ্যবর্তী নির্বাচনের জন্য দৃষ্টি ফেরাতে চাইছে, অথবা তার সামরিক বাজারে টান পড়ে গেছে। কারণ আমেরিকা ইরানকে ধ্বংস করতে তার বাংকার ব্লাস্টার সহ তার নিউক্লিয়ার সাইট, তার পাওয়ার সাইট, তার মিসাইল স্টোরেজ ধ্বংস করার জন্য যে পরিমাণ মিসাইল মারছে, এই মিসাইল মারার ফলে আমেরিকা দিন শেষে দেখলো যে ইরানের 90% মিসাইল স্টোরেজ এখনো অক্ষুণ্ণ আছে। 70 থেকে 80% মিসাইল লঞ্চার এখনো অক্ষুণ্ণ আছে। অর্থাৎ সেই বিশাল পাহাড়ের উপরে, যেখানে মাটির নিচে তারা স্টোরেজ বানিয়ে রেখেছে ইরান, সেখানে ঢুকতে পারেনি। প্রায় 150-200 তলা একটা বাড়িকে ঢুকাই দিলে যত নিচে যাবে, তার চেয়ে নিচে ইরানের সেই মিসাইল সাম্রাজ্য। তো ইরানের সেই পাহাড়গুলোতে 13 থেকে 14,000 বোমা মেরেছে, বাংকার ব্লাস্টার বোমা। কে মেরেছে? আমেরিকা। এগুলো সেখানে আর পৌঁছতে পারেনি, যার ফলে ইরানের কোনো মিসাইল, কোনো নিউক্লিয়ার সাইট এবং তাদের যে মিসাইল লঞ্চার, এগুলো ধ্বংস হয়নি। এবং বিভিন্ন গণমাধ্যম, বিবিসি, সিএনএন, বড় বড় গণমাধ্যম, এপি, রয়টার্স, তারা স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে বলছে যে তারা উপরিভাগের কিছু অংশ আক্রমণ করছে। কিন্তু ইরান তো বললাম না, 150 তলা বাড়ি বা 200 তলা বাড়িকে মাটির মধ্যে ঢুকায় দেন। এত নিচে ইরান তার সাম্রাজ্য বানিয়েছে। এখানে আমেরিকা পৌঁছানোর কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি, তারা যদিও দাবি করেছিল। তো সেই ইরানকে কিভাবে আমেরিকা সাইজ করবে? কারণ ইরান আমেরিকার দৌড় বুঝে গেছে। এখন আমেরিকা একটা কাজ করতে পারে, নিউক্লিয়ার আক্রমণ। কিন্তু ইসরায়েল এটিও বলছে যে আমাদের সাথে দর কষাকষির এই অজুহাতে হয়তো ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলছে। এই যে যুদ্ধবিরতি এটা সেটা চলছে, এগুলোর মধ্যে মুস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ খামেনি যেই মাসালাটা দিয়েছিলেন যে নিউক্লিয়ার বোমা হারাম, কারণ এটা মানব জাতিকে ধ্বংস করে। কিন্তু তার মৃত্যুর পর তার মাসালার পরিবর্তন আসছে। কি? মুস্তফা খামেনি বলেছেন, যদি আমাদের কাছে এই নিউক্লিয়ার থাকতো, আজকে শত্রুর আক্রমণের সাহস করতো না। যেমন তারা উত্তর কোরিয়া আক্রমণের সাহস করে না। উত্তর কোরিয়া একটার পর একটা মিসাইল পরীক্ষা চালায়। আমেরিকা ভয় পায়, কারণ মেরে বসতে পারে। তো ইরান এই বক্তব্যটি দিয়ে কি প্রমাণ করলো? সাম্প্রতিক গত 3-4 দিন আগে আইআরজিসির বেশ গুরুত্বপূর্ণ একজন উপরস্থ অফিসার বলেছে যে ইরানের উপর যদি আবার নেক্সট আক্রমণ করা হয়, ইরান এবার নিউক্লিয়ার বোমা তৈরিতে নজর দেবে। আক্রমণ হয়ে গেছে। এখন এইটুকু বলা যায়, ইরান নিউক্লিয়ার বোমা হয় বানিয়ে ফেলেছে বা চূড়ান্ত লক্ষ্যে। এখন আমি এটা আপনাকে বলবো না, কারণ এই কথা বারবার বলেছি। আমার মনে হয় বানিয়ে ফেলেছে। ইরান
এত বড় আক্রমণের পর নিউক্লিয়ার বোমা বানাবে না এত বোকা, যাদের কাছে 60% উন্নত কি বলবো ইউরেনিয়াম রয়েছে, যেটাকে তারা একেবারে 90% নিতে সময় লাগে মাত্র 15 দিন বা 10 দিন। তো আজকে প্রায় 6 মাস তো না, ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যুদ্ধ শুরু, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এই যে প্রায় 5 মাস, 4 মাস, 5 মাসের মতো সময় ইরান কি আর বসে আছে? 60% থেকে 90% তারা আনেনি, অবশ্যই এনেছে। কারণ তাদেরকে আরেক দুই পরাশক্তি আছে, চীন, রাশিয়া সাপোর্ট দিচ্ছে। তো এই পরিস্থিতিতে ইসরায়েল, আমেরিকার আসলে অনেক রকম ভয় আছে ইরানকে নিয়ে, কারণ ইরান এই মুহূর্তে কাউকে তোয়াক্কাই করছে না, আমেরিকাকে তোয়াক্কা করছে না। তো আমেরিকা যখন নিউক্লিয়ারের হুমকি দিচ্ছে, ইরান কেন ভয় পাচ্ছে না? এটা নিয়ে ইরানের ইসরায়েল এবং আমেরিকার টেনশন বেশি। যে ট্রাম্প বারবারই নিউক্লিয়ার আক্রমণের হুমকি দিচ্ছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে না কেন? এদিকে রাফায়েল গ্রোসি, যে অ্যাটমিক এনার্জির চেয়ারম্যান বা প্রধান, তাকে ইরান ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে দিচ্ছে না। তো এই পরিস্থিতিতে ইরান প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে মুস্তফা খামেনির মাধ্যমে। যে ঘোষণাটি আসছে তাতে করে বলা যাচ্ছে থামছে না যুদ্ধ, আবার শুরু হচ্ছে বড় ফ্রেমে। কারণ এই প্রতিশোধটা কখন কিভাবে নিবে মুস্তফা খামেনি, তার উপর ডিপেন্ড করে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। অন্যদিকে আরবের বাকি দেশগুলো যে কোনোভাবে তারা মধ্যপ্রাচ্যকে, মিডল ইস্টকে শান্ত রাখার জন্য তাদের কূটনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ এখন সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। কাতার গতকালকে, আজকেও কাতার ইরানে ডেলিগেট পাঠিয়েছে যেন এটাকে ঠান্ডা করা যায়। পাকিস্তানের সাথে ইরানের কথা হচ্ছে, পাশাপাশি তুরস্কের সাথেও যোগাযোগ চলছে। ট্রাম্প নিজের জীবন রক্ষা এখন টেনশনে আছে। সে তুরস্ক সফর করেছেন, পথের মধ্যে তিনি টানা যান না, একটা বিমান, তার বিমান চেঞ্জ করে ফেলেছেন। ওমানের একটি বিমান, সামরিক বিমানে গেছেন, তারপর তুরস্কে গিয়ে A1 একটা পুরনো বিমানে উঠছেন, ব্রিটেনে গিয়ে নেমে গেছেন। মানে তার যে রুট, নির্ধারিত রুট পরিবর্তন করে, বিমান পরিবর্তন করে, অনেক ঝাক্কি ঝামেলা পেরিয়ে তিনি তুরস্কে গেছেন, তুরস্ক থেকে আবার আমেরিকায় ফিরেছেন মিস্টার ট্রাম্প। তার মানে ইরান কিছু একটা করতে যাচ্ছে, এটা ট্রাম্প বুঝে গেছে। সেই বোঝা থেকে এখন বড় ফ্রেমে টেনশনে পড়ে গেছেন, যে কারণে তিনি হুমকিও দিয়েছেন ইরানকে যে আমি যদি মরে যাই তোমাকে শেষ করে ফেলবো। তুই বেটা মরে গেলে শেষ করবি কিভাবে? তো সেনাবাহিনী, তো নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।